নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্ন, এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটি? এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটি? কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর অপশন সি, সাফানিয়া। দেখো উত্তর তোমাদের সাথে মিলছে কিনা। এটি কোথায় অবস্থিত? এটি আছে সৌদি আরবে। পরের প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন, ভারতের কোথায় টোডা উপজাতি দেখা যায়? টোডা উপজাতি এদের কোথায় দেখতে পাওয়া যায়? ভারতের মধ্যে কোথায় টোডা উপজাতি দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, নীলগিরি পর্বতমালা অঞ্চলে টোডা উপজাতি দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ু নীলগিরি পর্বতমালার অঞ্চলে কিন্তু টোডা উপজাতি দেখতে পাওয়া যায়। এবার আমরা চলো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই যে ভারতের বিভিন্ন জনজাতি ও উপজাতি সমূহ কোন রাজ্যে বা কোথায় দেখতে পাওয়া যায় এদের। আদিবাসী দেখা যায় ছত্তিশগড়ে, বড়াগা দেখা যায় তামিলনাড়ুতে, ভুটিয়া হচ্ছে উত্তরাখণ্ডে দেখা যায়, ভিল প্রজাতি দেখা যায় মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান আর গুজরাটে, মুরিয়া উপজাতি দেখতে পাওয়া যায় ছত্তিশগড়ে, মিনা উপজাতি দেখতে পাওয়া যায় রাজস্থানে, মুন্ডা উপজাতি দেখতে পাওয়া যায় ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার আর পশ্চিমবঙ্গে, সাঁওতাল উপজাতি দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড আর বিহারে, জয়ন্তিয়া আর গারো এই দুটি উপজাতি দেখতে পাওয়া যায় মেঘালয় অঞ্চলে, খাসি উপজাতি দেখতে পাওয়া যায় মেঘালয় আর আসামে, কোল উপজাতি দেখা যায় মধ্যপ্রদেশে, লেপচা উপজাতি দেখা যায় সিকিমে, লুসাই উপজাতি দেখা যায় ত্রিপুরা আর মিজোরামে। 3 নাম্বার প্রশ্ন দেখি, ভারতের গভীরতম পোতাশ্রয় কোথায় অবস্থিত? গভীরতম পোতাশ্রয় এটি কোথায় অবস্থিত? 4টি অপশন, ভারতের 4টি অপশনের মধ্যে দেখো ভারতের গভীরতম পোতাশ্রয় কোথায় অবস্থিত। সঠিক উত্তর হবে অপশন এ, বিশাখাপত্তনম। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটির সাথে সবুজ বিপ্লব যুক্ত? নিচের কোনটির সাথে সবুজ বিপ্লব যুক্ত? সঠিক উত্তর হবে অপশন বি, গম ও ধান উৎপাদনের সাথে সবুজ বিপ্লব যুক্ত। সবুজ বিপ্লব শুরু হয়েছিল কোথায়? এটি হয়েছিল পাঞ্জাবে। নরম্যান আর্নেস্ট বোরলগকে সবুজ বিপ্লবের জনক বলে। আর ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তখন উত্তর হবে এম এস স্বামীনাথন। ভারতের বললে তখন কিন্তু এম এস স্বামীনাথন হয়ে যাবে। ভালোভাবে প্রশ্ন দেখবে, তারপরে তোমরা কিন্তু উত্তর করবে। পরের প্রশ্ন দেখি, 5 নম্বর প্রশ্ন, মানুষের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে? মানুষের যকৃতে কোন ভিটামিনটি সঞ্চিত থাকে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভিটামিন এ কিন্তু মানুষের যকৃতে সঞ্চিত থাকে। 6 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। তিনি 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। 7 নম্বর প্রশ্ন দেখি, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম কোন অবস্থায়? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যে ডিস্টেন্সটা হয় সেটা সব থেকে কম হয় কোন অবস্থায়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অনুসুর অবস্থায়। 3 জানুয়ারি হলো সূর্য থেকে পৃথিবীর মধ্যে যে দূরত্বটা থাকে সেটা সব থেকে কম। প্রশ্ন চলাকালীনই সঠিক উত্তর কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তোমরা
তোমরা উত্তরগুলো মিলিয়ে দেখেও নাও যে তোমাদের দেওয়া উত্তরগুলো সঠিক হচ্ছে কিনা। তোমরা কে কত স্কোর করছো এর মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালোভাবে বুঝতে পারবে যে তোমাদের কতটা প্রিপারেশন হচ্ছে। তো চলো এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। এই তথ্যগুলোও কিন্তু তোমরা একটু মিস করবে না, এই তথ্যগুলোকে তোমরা খাতাতে নোট ডাউন করে ভালোভাবে রেডি করবে। ফলে এই তথ্যগুলো থেকে যখন প্রশ্ন পাবে তখন তোমরা অনায়াসে উত্তর কিন্তু করতে পারবে। কর্কট সংক্রান্তি হলো 21শে জুন, মকর সংক্রান্তি 22শে ডিসেম্বর, জল বিষুব হলো 23শে সেপ্টেম্বর, মহাবিষুব হলো 21শে মার্চ, অপসূর অবস্থা 4ঠা জুলাই, অনুসূর অবস্থা 3রা জানুয়ারি। খুব গুরুত্বপূর্ণ তথ্য। পরের প্রশ্ন দেখি, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? সঠিক উত্তর কি হতে পারে? সঠিক উত্তর হবে অপশন এ, পর্তুগিজরা প্রথম ভারতে এসেছিল 1498 খ্রিস্টাব্দে। আর প্রথম ভারতে যিনি এসেছিলেন তার নাম কি? তোমরা কমেন্টে আমাদের জানাও সঠিক উত্তর কি হবে। প্রথম কে ভারতে এসেছিল, কোন পর্তুগিজ প্রথম ভারতে এসেছিল? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ভাস্কো দা গামা। এটা খুব একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কিন্তু প্রশ্ন। পরের প্রশ্ন দেখি চলো, রামচরিত মানসের লেখক কে? এই প্রশ্নটি কিন্তু অনেকবারই তোমাদের এক্সাম এসেছে, সাথে আমরাও করিয়েছি অনেকবার। আশা করছি তোমরা এর উত্তরটা জানো। রামচরিত মানসের লেখক কে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তুলসীদাস। এবং কিছু ঐতিহাসিক গ্রন্থ এবং তার রচয়িতার নাম দেখে নিই। নাট্যশাস্ত্র ভরতমুনি, সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট, দান সাগর বল্লাল সেন, অষ্টাধ্যায়ী পাণিনি, রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস তুলসীদাস। এই দুটো কিন্তু খুব গন্ডগোল করে, এই দুটো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস তুলসীদাস। গীত গোবিন্দ জয়দেব, দান সাগর ও অদ্ভুত সাগর বল্লাল সেন, মঙ্গল কাব্য বিজয় গুপ্ত। পরের প্রশ্ন দেখি চলো বন্ধুরা, রামন ম্যাগসেসে পুরস্কার কোন রাষ্ট্রপতির স্মরণে দেওয়া হয়? রামন ম্যাগসেসে পুরস্কার এটি কোন রাষ্ট্রপতির স্মরণে দেওয়া হয়? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ফিলিপিন্সের রাষ্ট্রপতির স্মরণে রামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়। রামন ম্যাগসেসে পুরস্কার 1957 সালে প্রথম এপ্রিল মাসে প্রবর্তিত হয়েছিল। আর কে প্রথম রামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন? কোন ভারতীয়? সঠিক উত্তর হবে আচার্য বিনোবা ভাবে প্রথম ভারতীয় যিনি রামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন দেখি, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? গুরুত্বপূর্ণ একটি ইতিহাস থেকে আসা প্রশ্ন। পানিপথের প্রথম যুদ্ধটি কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। কত সালে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। কে জয়ী হয়েছিল? জয়ী হয়েছিল বাবর। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে। বৈরাম খাঁ ও হিমু। কে জয়ী হয়েছিল? জয়ী হয়েছিল বৈরাম খাঁ। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে আহম্মদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে হয়েছিল। জয়ী হয়েছিল আহম্মদ শাহ আবদালি। খুব গুরুত্বপূর্ণ তথ্য কিছু শেয়ার করলাম তোমাদের সাথে। পরের প্রশ্ন, ভারতরত্ন পুরস্কারটি কি ধাতু দ্বারা তৈরি? ভারতরত্ন পুরস্কার এটি কি ধাতু দ্বারা তৈরি? সঠিক উত্তর হবে অপশনে তামা দ্বারা কিন্তু ভারতরত্ন পুরস্কারটি তৈরি। ভারতরত্ন পুরস্কার প্রথম দেওয়া হয় 1954 সালে। প্রথম বিদেশি ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম হলো আব্দুল গফফার খান। ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় সাদা রঙের ফিতা দিয়ে। এই পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি। ভারতরত্ন মেডেলটি অশ্বত্থ গাছের পাতার আকৃতির মতন দেখতে। ভারতরত্ন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে আমরা আলোচনা করলাম। এই তথ্যগুলোর মধ্যে থেকেও কিন্তু তোমাদের জন্য প্রশ্ন আসতে পারে। চলো পরের প্রশ্ন দেখি, কার সময়ে 76-এর মন্বন্তর হয়েছিল? 76-এর মন্বন্তর কার সময় হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড কার্টিয়ারের সময় 76-এর মন্বন্তর হয়েছিল। 1176 বঙ্গাব্দে অর্থাৎ 1770 খ্রিস্টাব্দে এই দুর্ভিক্ষ হয়েছিল বলে এটিকে 76-এর মন্বন্তর বলা হয়। 1176 বঙ্গাব্দে হয়েছিল বলে এই যে 76 কথাটি পিছনে রয়েছে, এই 76 সালে হয়েছিল বলে একে 76-এর মন্বন্তর বলা হয়। পরের প্রশ্ন দেখি, লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? লোকসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তর হবে অপশন সি, অধ্যক্ষ লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন। রাজ্যসভার সভাপতিত্ব করে থাকেন উপরাষ্ট্রপতি। মনে রাখবে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য।
শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।